হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা নেটফ্লিক্সে রিলিজ প্রাপ্ত একটা সাইফাই অ্যানিমেটেড মুভি সম্পর্কে জানতে চলেছি, যেটা নাম হচ্ছে লাভ ডেথ প্লাস রোবটস। এবং নেটফ্লিক্সে লাভ ডেথ প্লাস রোবটস এর এরকম সাইফাই সিনেমা অনেক রিলিজ হয়ে থাকে, অনেকগুলো এপিসোড রয়েছে। সেটার একটা এপিসোড সম্পর্কে আজকে আমরা জানবো, যেটা নাম হচ্ছে বিয়ন্ড দ্য অ্যাকুইলার রিফট। এবং এটার কনসেপ্টটা হচ্ছে খুবই কঠিন, খুবই ইউনিক, পুরো মহাকাশের উপর ভিত্তি করে, মহাকাশ এলিয়েন নিয়ে সায়েন্স ফিকশন একটা মিস্ট্রি থ্রিলার। এবং এটার যে ফিনিশিংটা হয়েছে সেটা অনেকগুলো প্রশ্ন নিয়ে ফিনিশিং হয়েছে। তো তোমাদের মতো একজন দর্শক এই মুভিটার স্ক্রিপ্ট পাঠিয়েছে আমাকে। তো খুবই সংক্ষেপে চলো আমরা এই সিরিজটা এক্সপ্লেন করি। তবে সত্যি কথা বলতে এই মুভিটা বা সিরিজটা বোঝানো খুবই টাফ। আমার নিজের বুঝতেই মনে করে দাঁত ভেঙে গিয়েছে। তো আমি নিশ্চিত না আমি কতখানি বোঝাতে পারবো। তবে তারপরে চলো আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে আসি। তো 10 মিনিট সময় নষ্ট করলে তোমাদের খুব একটা ক্ষয়ক্ষতি হবে না। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। গাইস ওয়েট এ সেকেন্ড, তুমি কি সন্ধ্যায় নিজের বাড়িতেই চিল করতে চাও কিন্তু কিছুই করছো না? কিন্তু এখানে একটা উত্তেজনাকর কিছু রয়েছে যেটা তোমাকে বাড়তি আয়ের ব্যবস্থা করে দিতে পারে। আর এখানে রয়েছে সমাধান, আর সমাধানের নাম হচ্ছে ফিন আপ। আর এটা একটা বিশাল উত্তেজনাকর আনন্দদায়ক জায়গা, যেখানে অনেক ধরনের খেলার মতো জিনিস রয়েছে, স্পোর্টস রয়েছে, খেলা রয়েছে, টুর্নামেন্ট রয়েছে, লাখো লাখো ব্যবহারকারী রয়েছে, আর যারা এই প্ল্যাটফর্মে বিলিভ করে। আর এখানে সে লেভেলের মজা এবং আয় দেওয়ার মতো অনেক খেলা রয়েছে। আর এখানে যারা নতুন আসে তারা কিন্তু অসাধারণ সব উপহার পায়। তবে উপহার পেতে তোমাকে পিন কমেন্টে গিয়ে ওই প্ল্যাটফর্মে যেতে হবে, আর তারপরে স্ক্রিনে যে বিজ্ঞাপনের সংকেত দেওয়া আছে সেটা দিয়ে তোমার প্রোফাইল খুললেই পেয়ে যাবে উপহার। তো আর দেরি কিসের, তোমরা সেখানে গিয়ে প্রোফাইল খুলেই উপহার নিয়ে নিতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো যাই হোক, এই গল্প যখন শুরু হয় তখন আমাদের এই গল্পের মেইন চরিত্র থমকে দেখানো হয়, যে একটা শিপের ক্যাপ্টেন। আর শিপটির নাম হচ্ছে ব্লু গুস। এবং এটা আজ থেকে প্রায় 3000 বছর পরের কাহিনী আর কি, যখন পৃথিবী অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে এবং মানুষ এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যাতায়াত করছে। পৃথিবীর তখন তো কোনো অস্তিত্ব নেই, মানুষ এখন মহাকাশেই থাকে আর কি। তো যাই হোক, এখানে থমের সঙ্গে রয়েছে আরো দুজন ক্রু মেম্বার। তাদের একজনের নাম হচ্ছে সুজি আর একজনের নাম হচ্ছে রে। এবং তারা অন্য একটা গ্যালাক্সিতে গিয়েছিল একটা মিশন করতে। আর মিশনটা কমপ্লিট করে তারা এখন তাদের মাদার প্ল্যানেটে ফিরছে। আর তখনই তাদের সামনে আমরা একটা জাম্প গেট দেখতে পাই, যেটা মানুষ আবিষ্কার করেছে, নতুন একটা টেকনোলজি, যেটার মাধ্যমে তারা খুব কম সময়ে কয়েক আলোকবর্ষের দূরত্ব খুব দ্রুত সময়ে কভার করতে পারে। আর এক আলোকবর্ষ মানে আমি কি বুঝাবো, ধরো আলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত যাতায়াত করতে পারে, যেটা প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে পারে। যেখানে একটা R15 150 কিলোমিটার চলতে পারে প্রতি ঘন্টায়, সেখানে আলো চলতে পারে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কিন্তু এই আলোরও এক আলোকবর্ষ পার করতে সময় লাগে 1 বছর। বুঝতেই পারছো। এবং নাসার বর্তমানে সবচেয়ে যে দ্রুত যান রয়েছে, যেটা নাম হচ্ছে ভয়েগার 1, যেটা ঘন্টায় 61,000 কিলোমিটার গতিতে চলতে পারে, সেটারও এক আলোকবর্ষ পার করতে লাগবে হচ্ছে 17,000 বছর। কিন্তু এই টেকনোলজির মাধ্যমে তারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক আলোকবর্ষ পার করতে পারে। তো যাই হোক, এর জন্য থম, সুজি আর রে তারা করে কি, বাড়ি ফেরার জন্য তাদের শিপটিকে একটা AI স্যাটেলাইট, যেটা নাম হচ্ছে আর্ক অ্যাঞ্জেল, সেটার উপর দায়িত্ব দিয়ে ক্রায়োস্লিপে চলে যায়। আর আর্ক অ্যাঞ্জেল হচ্ছে এমন একটা স্যাটেলাইট যেটা সম্পূর্ণভাবে AI দ্বারা নিয়ন্ত্রিত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা যে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে মানুষের মতোই। আর ওটার কাছে দায়িত্ব দিয়ে তারা তিনজনই ক্রায়োস্লিপে শুয়ে পড়ে। আর ক্রায়োস্লিপ মানে তো জানোই, এটা এক ধরনের ট্যাঙ্ক, যেটার মধ্যে মানুষ ঘুমালে হাজার হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। মানে এরকমই বোঝানো হয়েছে। তবে মানুষের কোনো ক্ষতিও হবে না, বয়সও বাড়বে না। তো যাই হোক, তাদের শিপটি জাম গেট ক্রস করে, আর তারপরে এই সিনেমার আসল রহস্য শুরু হয়। আর তারপরের সিনেমা আমরা দেখতে পাই তাদের শিপের মধ্যে অ্যালার্ম বাজতে শুরু করে, মানে কোনো বিপদ এসেছিল। তো থম তো আর ক্রায়োস্লিপ থেকে উঠে যায় এবং সে খেয়াল করে তারা একটা রিপেয়ার ফ্যাসিলিটিতে এসেছে, মানে যেখানে স্পেসশিপ গুলো ঠিক করা হয়। তবে এটা তাদের রুটের মধ্যে কোনো স্টেশন ছিল না, মানে যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তায় কোনো স্টেশন ছিল না, তারা অন্য কোনো একটা স্টেশনে চলে এসেছে। তো অবাক হয়ে যায়। আর এই মুহূর্তে থম করে কি, সুজিকে তার ক্রায়োস্লিপ থেকে ওঠায়। তবে আমরা খেয়াল করি সুজি একটু অসুস্থ অনুভব করছে, কারণ সেই ক্রায়োস্লিপ গুলোতে টাইমার লাগানো থাকে। ধরো 3 মাসের জন্য ঘুমানো হয়েছে তোমাকে, তুমি যদি তার আগে ওঠো বা আগে থেকে ওঠানো হলে তুমি একটু অসুস্থ অনুভব করবে। আর তখনই ওদের শিপের মধ্যে একটা মেয়ে এন্ট্রি নেয়, যার নাম হচ্ছে গ্রেটা। আর সে থমকে জানায় তাদের শিপের মধ্যে কিছু সমস্যা রয়েছে, যার ফলে এটা রিপেয়ার চলছে, এবং তাদের শিপটির রুট চেঞ্জ করে ভিন্ন একটা স্টেশনে চলে এসেছে। আর এই স্টেশনের নাম হচ্ছে সামলাকি স্টেশন, যেটা সিডার সেক্টরে অবস্থিত, ভিন্ন একটা গ্যালাক্সিতে, পৃথিবীর গ্যালাক্সিতেই নয়। তো এটা জানতে পেরে সুজি রেগে যায়, কারণ সে মনে করে তার কাজে তো কোনো ভুল হয়নি, কারণ তার কাছে যে রুটটার কোর্স দেওয়া ছিল, মানে যেখানে তারা যাবে সেটা সঠিকভাবে প্রোগ্রাম করে আপলোড করা হয়েছিল, মানে কমান্ড দেওয়া হয়েছিল। বাট গ্রেটা এখানে জানায় এটা সুজির ভুল নয়, বরং আর্ক অ্যাঞ্জেল নামে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল বা AI রোবট ছিল তার ভুল হয়েছে, গ্লিচ হয়েছে। আর এর ফলে তাদের শিপটা ভিন্ন একটা স্টেশনে চলে এসেছে। আর তারা বর্তমানে সামলাকি স্টেশনে রয়েছে, যেটা সিডার সেক্টরে। আর এটা পৃথিবী থেকে প্রায় 150 আলোকবর্ষ দূরত্বে রয়েছে। তবে সুজি এই সম্পূর্ণ ব্যাপারগুলোকে মিথ্যা মনে করতে থাকে। আর তারপর সুজি যায় হচ্ছে
শিপটা লক চেক করতে, আর ওই লকটির মাধ্যমে জানতে পারবে যে শিপটা কোথায় কোথায় দিয়ে কোন স্টেশন ঘুরেছে। তবে তখনই আমরা দেখি ওই মুহূর্তে সুজি অসুস্থ ফিল করে এবং অজ্ঞান হয়ে যায়, যেটিকে বলা হয় সার্চ ট্যাঙ্ক ফিটনেস, অর্থাৎ সময়ের আগে ক্রায়োস্লিপ থেকে কেউ যদি উঠে যায় তাহলে তার এই সমস্যাগুলো হয়। তবে মজার হচ্ছে সেমের সমস্যাটা কিন্তু থমের মধ্যে হচ্ছে না, অথচ থমও কিন্তু ক্রায়োস্লিপ থেকে উঠেছে অনেক আগে। আর তখন গ্রেটা আর থম সুজিকে আবারও ওর সার্চ ট্যাঙ্কের মধ্যে শুয়ে দেয় এবং আলাদা একটা জায়গায় চলে যায়, মানে সুজি যাতে আবার আরো ঘুমাতে পারে, ঘুমটা যাতে স্বয়ংসম্পন্ন হয়। আর এরপর আমাদেরকে গ্রেটা এবং থমের পূর্বের রিলেশনশিপ সম্পর্কে জানানো হয়। তো এখানে আমরা জানতে পারি তারা পূর্ব পরিচিত এবং তারা একসময় একে অপরকে ভালোবাসতো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল এবং তারা একসময় একটা স্পেস স্টেশনে অনেকদিন কাজ করেছে। ওই যেখানে তারা কাজ করেছে সেই জায়গাটার নাম ছিল হচ্ছে স্টালিন স্টেশন, যেটা জিরোজি নামের একটা গ্যালাক্সিতে ছিল। তবে 4 বছর আগে থম এবং গ্রেটা দুজনে আলাদা হয়ে যায় এবং যার যার আলাদা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো এতদিন পরে থম গ্রেটাকে দেখে খুবই খুশি হয়, কারণ এই স্টেশনটি থমের সম্পূর্ণভাবে অজানা ছিল, মানে থম কাউকে চেয়ে না। তো এই মুহূর্তে থমের একটা মাত্র পরিচিত মুখ হচ্ছে গ্রেটা, মানে অন্তত একজন পরিচিত লোক পাওয়া গেল। আর একই সাথে গ্রেটাও খুবই খুশি হয় থমকে দেখতে পেয়ে, কারণ আফটার অল সে তো থমকে অনেক ভালোবাসতো একটা সময়। তো যাই হোক, গ্রেটা থমকে জানায় যে তাদের শিপটি রিপেয়ার করতে সম্ভবত কিছু সপ্তাহ লাগবে। আর একই সাথে তাদের শিপের যে কোর্সটা ছিল, অর্থাৎ তাদের যে অ্যাস্ট্রোনট ছিল থম, সুজি আর রে, তারা যেখানে যাচ্ছিল সেটি ছিল হচ্ছে অ্যাকুইলা রিফট, সেটা এখান থেকে খুব বেশি দূরে নয়। তো তাদের শিপটি রিপেয়ার হয়ে গেলে তারা খুব শীঘ্রই তাদের হোম গ্যালাক্সিতে বা হোম স্টেশনে যেতে পারবে। আর তারপর আমরা গল্পে গ্রেটা এবং থমের মধ্যে কিছু রাশিয়া ইউক্রেন যুদ্ধের মুহূর্ত দেখতে পাই এবং বুঝতেই পারছো অনেক বছর পরে তারা একসাথে হয়েছে, অনেক কিছু জমেছিল, সব রিলিজ করলো। তবে থমের মাথায় তখন একটা চিন্তা আসে, তার কাছে এই সম্পূর্ণ ব্যাপারটিকে কেমন যেন অস্বাভাবিক লাগে, সে মেনে নিতে পারছে না। মানে সাডেনলি তাদের শিপটা একটা ভুল স্টেশনে গিয়ে পৌঁছালো এবং সেখানে গিয়ে হুট করে তার 4 বছরের পুরনো ভালোবাসাকে ফিরে পেল, তার কাছে অস্বাভাবিক লাগছে। আর এই কারণে সে গ্রেটাকে এটা জিজ্ঞাসা করে যে আমাদের শিপ এই স্টেশনে আসলো কিভাবে। তো গ্রেটা তাকে জানায় আমি জানি না, তবে আমাদের শিপটিও ঠিক একইভাবে রুট চেঞ্জ করে ঠিক ভুলবশত এই স্টেশনে এসে পৌঁছেছিল। তো এই কথা শুনে থমের কাছে আরো বেশি বিষয়টা পাজল টাইপ লাগে, ধাঁধার মতো মনে হয়, যেটা থম বুঝতেই পারছিল না। তো তবে গ্রেটা ওই মুহূর্তে জানায় যে আমি তোমাকে কয়েকটা মিথ্যা কথা বলেছি, আসলে এতক্ষণ ধরে যা যা আমি বলেছি তার মধ্যে সব কথা সত্য না, কয়েকটা মিথ্যা রয়েছে। অ্যাকচুয়ালি আমরা সেডার সেক্টরের মধ্যে নেই, আমরা আরো অনেক দূরে ফেসে রয়েছি। আর তোমরা যে স্টেশনে যাবে, মানে তোমাদের গন্তব্য ছিল অ্যাকুইলা রিফট, সেখান থেকে আমরা প্রায় 1.5 লক্ষ আলোকবর্ষ দূরে রয়েছি। চিন্তা করো ভাই। তো এটা শুনে থম তো রীতিমতো পাগল হয়ে যায়, কারণ আর্ক অ্যাঞ্জেলের মধ্যে গ্লিস আসলে তাই বলে এত দূরে তো কোনোভাবে যেতে পারে না। মনে করো তুমি যাবে হচ্ছে 10 কিলোমিটার দূরে একটা বাজারে, কিন্তু তুমি গিয়ে পড়লে হচ্ছে মঙ্গল গ্রহে এর সমস্যার কারণে, এটা তো পসিবল নয়। তো গ্রেটা তখন টমকে জানায় তুমি চিন্তা করো না, আর চিন্তা করে কোনো লাভও নেই, কারণ এতদিনে পৃথিবীতে কয়েকশো বছর কেটে গিয়েছে। অ্যাকচুয়ালি থমরা তাদের শিপের মধ্যে প্রায় কয়েক মাস ক্রায়োস্লিপে ছিল। এখন আমাদের মাথায় আসতে পারে যে শিপের মধ্যে কয়েক মাস ঘুমালে পৃথিবীতে কয়েকশো বছর গেল কিভাবে। অ্যাকচুয়ালি স্পেস টাইমের যে একটা থিওরি রয়েছে, যেটা আমরা ইন্টারস্টেলার সিনেমাতে দেখেছিলাম, ব্যাপারটা অনেকটা এরকম, যেমন অমুক গ্রহে 1 সেকেন্ড মানে পৃথিবীর 7 বছর, ওইরকম একটা ব্যাপার। তো এখানে বেসিক্যালি গ্রেটা বোঝাতে চাচ্ছে তুমি যদি আবার পৃথিবীতে ফিরেতে যাও তোমার কি লাভ, কারণ পৃথিবীতে তুমি যাদের জন্য ফিরবে তারা অবশ্যই এতদিনে মারা গিয়েছে। তবে গ্রেটা এখানে টমকে আরো জানায় তুমি চিন্তা করো না, আমি তো তোমার সাথে রয়েছি, তোমার ভালোবাসার মানুষ। এখানেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে আরো 2-1টা মনে করো দেশের জন্ম দিয়ে দেবো, এখানেই সংসার পাতাবো। তো এরপর সে আবারও থমকে নিয়ে ওই শিপের যে দ্বিতীয় ক্রু মেম্বার সুজিকে ক্রায়োস্লিপ থেকে উঠায়, যে তাকে সম্পূর্ণ সত্যতা জানাতে হবে যে তারা 1.5 লক্ষ আলোকবর্ষ দূরে রয়েছে বর্তমানে। তো এরপর থম সুজিকে জাগানোর পরে জিজ্ঞাসা করে তোমার কি কি মনে আছে। সুজি তখন জানে আমি কিছু অদ্ভুত স্বপ্ন দেখেছি। থম জিজ্ঞাসা করে কি স্বপ্ন, আর সুজি তখন গ্রেটার দিকে আঙুল তোলে এবং বলে এই টাইপের ভয়ঙ্কর কোন একটা কিছু প্রাণী। আর সুজি তখন থমকে জিজ্ঞাসা করে এটা কি। তো এখানে থম বলে ওর সাথে তোমার দেখা হয়েছিল, তুমি ক্রায়োস্লিপে যাওয়ার আগে তোমার সাথে দেখা হয়েছিল। বাট সুজি মানতে নারাজ, সে বলে সে কোনোভাবেই কোনো মানুষ হতে পারে না, তুমি মিথ্যা বলছো। আর তারপর সুজি গ্রেটাকে জিজ্ঞাসা করে তুমি কি, মানে এই কথাটার মানে হচ্ছে সে গ্রেটাকে মানুষই মনে করছে না। বাট থম এখানে মনে করে সুজির সম্ভবত ওই সার্চ ট্যাঙ্কের থিকনেসের জন্য অসুস্থ হয়ে পড়েছে এবং ভুলভাল বকছে। তবে ওই মুহূর্তে সুজি আবারও হাইপার হয়ে যায় এবং গ্রেটার উপর হামলা করতে যায়। আর তখন এখানে একটু ধস্তাধস্তি, আর এ কারণে গ্রেটার গলায় একটু স্ক্র্যাচ লাগে। তবে সেই মুহূর্তেই গ্রেটা করিকে সুজিকে একটা ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। আর থম তখন গ্রেটাকে সরি বলে যে সুজি এমন ব্যবহার করেছে এজন্য। তবে গ্রেটা একদমই মাইন্ড করেনি, বরং গ্রেটা বলে সুজির ঘুম ভাঙলে তাকে আবারও সত্যটা বলা হবে যে তারা কোথায় আটকা রয়েছে। তবে থমের মধ্যে এখনো কিন্তু সন্দেহ শেষ হয়নি। তবে থমের এই সন্দেহটা অন্য লেভেলে পৌঁছায় যখন সে খেয়াল করে তার পাশে শুয়ে থাকা গ্রেটার ঘাড়ে আঘাতের যে দাগটা সেটা আর নেই, যেটা একটু আগেই সুজি তাকে দিয়েছিল। এবং তখন থম বুঝে ফেলে তার সাথে কিছু একটা ঘটছে। আর এই কারণে সে গ্রেটাকে অনেক প্রশ্ন করা শুরু করে। আর সে গ্রেটাকে জিজ্ঞাসা করে তুমি আসলে কে, বা তুমি কি আসলেই গ্রেটা। তো গ্রেটা এখানে জানায় হ্যাঁ আমি আসলেই গ্রেটা, তবে তুমি এখনো ট্যাঙ্কের মধ্যে ঘুমাচ্ছ, অর্থাৎ টম এখনো ক্রায়োস্লিপে রয়েছে। তবে বিষয়টা থমের কাছে অদ্ভুত লাগে, সে তো গ্রেটার পাশে জেগেই রয়েছে। বাট গ্রেটা তখন বলে দেখো
সম্পূর্ণ যে জিনিসটা তুমি দেখছো থম, এটা এক টাইপের স্টিমুলেশন। তোমার মাথায় তৈরি করা একটা দুনিয়া, তোমাকে একটা স্বপ্ন দেখানো হচ্ছে, তোমার আশেপাশে সবকিছুই নকল। তো এইটা জানতে পেরে থম তো একটু ভয় পেয়ে যায়, আর গ্রেটাকে জিজ্ঞাসা করে আমার সাথে কে এমন করছে, কে আমাদের মাথার সাথে এরকম ভাবে খেলছে, কেন আমাদের মিথ্যা দুনিয়া দেখাচ্ছে। তো থম তখন আবারও গ্রেটাকে ফোর্স করে সবটা সত্য বলার জন্য। তো গ্রেটা তখন বলে তুমি এতদিন যা যা শুনেছো তার কিছু কথা সত্য, যেমন তোমাদের শিপটির রাউটিং ভুলের কারণে একটা ভুল স্টেশনে এসে পৌঁছেছে, আর এই কথাটাও সত্য যে তোমরা তোমাদের হোম প্ল্যানেট থেকে প্রায় লাখ খানেক আলোকবর্ষ দূরে রয়েছো। কিন্তু থম জিজ্ঞাসা করে তুমি আসল কথা বলো, আমাকে মিথ্যা দুনিয়া কে দেখাচ্ছে? তখন গ্রেটা জানায় আমিই তোমাকে এই মিথ্যা দুনিয়া দেখাচ্ছি, তবে আরো কিছু রহস্য রয়েছে যেটা আমি তোমাকে সামনে বলবো। তো যাই হোক, থম এই কথা শুনে সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং সে রেগে যায় আর জোর করে গ্রেটাকে বলে আমাকে সম্পূর্ণ সত্যটা দেখাও, আমার আশেপাশে কি চলছে, আসলটা কি, আমি কোথায় রয়েছি। তো গ্রেটা তখন বলে আমরা একটা স্টেশনে রয়েছি, তবে এই স্টেশনটা বাকি স্টেশনের চেয়ে আলাদা, তবে আমি তোমাকে এই স্টেশনটা দেখাতে চাই না, কারণ তুমি আসল সত্য জানলে এখন যতটুকু ভালো আছো তার চেয়ে বেশি খারাপ থাকবে। বাট থম ঠিক করে নিয়েছে যেভাবেই হোক সে সম্পূর্ণ সত্যটা জানবে এবং দেখবে। তো এই জন্য সে গ্রেটাকে জোর করে সত্যটা দেখার জন্য। আর তখন গ্রেটা বলে ঠিক আছে, আমি তোমাকে সত্যটা দেখাবো, তবে এতদিন ধরে এই স্টেশনে যেসব লস্ট সোল বা যেসব মানুষেরা এই স্টেশনে এসে হারিয়ে গিয়েছে তাদের সবাইকে নিয়ে আমি চিন্তা করি, এবং সেই নির্দোষ মানুষগুলোর মৃত্যুর দায় আমাকে আবার দিও না। তো আমি তোমাকে সম্পূর্ণ বাস্তবতা দেখাচ্ছি, আমি তোমাকে জাগিয়ে দিচ্ছি। আর তখনই হুট করে থমের হুশ আসে, আর থমকে এখানে দেখতে অদ্ভুত লাগছিল, তার চোখ মুখ একদম শুকিয়ে গিয়েছে এবং কঙ্কালের মতো হয়ে গিয়েছে। আর সে চার্জ ট্যাঙ্ক থেকে উঠে এবং খেয়াল করে তার বাকি দুজন ক্রু মেম্বার এখনো ঘুমাচ্ছে, তবে তারা প্রায় অর্ধেক কঙ্কাল হয়ে গিয়েছে। এবং এই স্টেশনটা বড় অদ্ভুত, চারপাশে মাকড়সার জালের মতো, মনে হয় কোন একটা মাকড়সা স্পেসশিপ ধরার জন্যই মহাকাশে এরকম একটা জাল বিছিয়ে রেখেছে। এছাড়াও ছোট ছোট কিছু মাকড়সার মতো প্রাণী রয়েছে। আর এরপর আমরা দেখতে পাই স্টেশন আরো অনেক শিপ আটকে রয়েছে এবং সবগুলো শিপই ওই মাকড়সার জালগুলোতে। থমের শিপটা যেরকম এই স্টেশনে আটকিয়েছে সেরকম আরো অনেক শিপে সেই স্টেশনে আটকে গিয়েছে। আর তখনই থম দূর থেকে একটা আওয়াজ শুনতে পায়, যেটা ছিল একটা মেয়ের গলা, যে থমকে থম বলে ডাকছিল। আর আমরা দেখতে পাই অন্ধকার থেকে কেউ হেঁটে আসছিল, তবে সামনে আসার পরে দেখা যায় সেটা কোনো মানুষ নয়, সেটা একটা এলিয়েন, যেটা একটা মাকড়সা এলিয়েন। আর সে থমকে ডাকছে এবং তার গলাটি ইকো হচ্ছে। আর আমি রিকোয়েস্ট করবো ভিডিও এডিটরকে সেই ইকো বা এই মাকড়সার ডাকটি একটু শোনানোর জন্য। তো যাই হোক, ওই ভয়ঙ্কর মাকড়সাটির ডাক শুনে থম একদম চিৎকার করে ওঠে ভয়ে। আর তারপর সিনটা সেই প্রথম থেকে আবার শুরু হয়, ঠিক সেই সময় থেকে যখন থম তার সার্চ ট্যাঙ্ক থেকে উঠে গ্রেটাকে দেখে এবং অবাক হয়ে যায়, এবং সেম জিনিসটা আবারও হয় এবং আমরা দেখি থম ক্রায় স্লিপ থেকে উঠেছে এবং তার চোখের সামনে সেই গ্রেটাকে দেখে অবাক হয়ে গিয়েছে, কারণ 4 বছর পর সে তার লাভারকে দেখতে পেয়েছে। আর তারপর আবারও সেই একইভাবে জিনিসগুলো ঘটতে থাকে। আর সে গ্রেটাকে জিজ্ঞাসা করে তারা কোথায় রয়েছে। গ্রেটা জানায় আমরা সামালাকি স্টেশনে, যেটা সেডার সেক্টর রয়েছে, আর তাদের শিপে একটু সমস্যা রয়েছে, এই কারণে তার একটা রিপেয়ার স্টেশন রয়েছে, তবে চিন্তা নেই, কয়েক সপ্তাহের মধ্যে তাদের শিপটি ঠিক হয়ে যাবে। তবে এখানে থম একা নয়, থমের সাথে গ্রেটা রয়েছে যে থমকে ভালোবাসে এবং এখানেই তারা একসাথে থাকবে। তো গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো থমকে বাস্তব দেখানোর পরও আবারও কিন্তু সেই স্টিমুলেশনে নেওয়া হয়েছে, মানে আবারও অজ্ঞান করে আবারও ওর ব্রেনের সাথে খেলা হচ্ছে। তো এই সিনেমা দেখে আমাদের মাথায় কিছু প্রশ্ন আসে। তো যে প্রশ্নগুলো আসে তো সেগুলোর সম্ভাব্য উত্তর আমরা জানার চেষ্টা করি। যেমন প্রশ্নটা ছিল হচ্ছে ওরা কি আসলে কোনো স্পেস স্টেশনে গিয়েছে, সেটা কি আসলে কোনো পরিত্যক্ত স্পেস স্টেশন ছিল? তো এখানে আমার কাছে যেটা মনে হয়েছে এটা কোনো স্পেস স্টেশন নয়। ধরো মানুষরা তখন গ্যালাক্সি থেকে গ্যালাক্সি, আলোকবর্ষ থেকে আলোকবর্ষ ঘুরছে, তো এই জন্য পৃথিবীর গ্যালাক্সিতে আমরা যখন মানুষ রয়েছে আরো অনেক প্রাণী রয়েছে। তো এই মাকড়সাটা মনে করে এমন একটা এলিয়েন, এমন একটা ভয়ঙ্কর এলিয়েন যে মহাকাশে একটা জাল বিছিয়ে রেখেছে, এরকম ইন্টারকন্টিনেন্টাল যেগুলো মনে করো স্পেসশিপ চলাফেরা করে তাদেরকে ধরার জন্য, মানুষগুলোকে শিকার করার জন্য। এবং এই মাকড়সাটার স্পেশাল পাওয়ার হচ্ছে সে মানুষের মস্তিষ্ককে সম্পূর্ণ টেক ওভার বা নিয়ন্ত্রণ নিতে পারে, এবং তার জালে যেসব তোমার স্পেসশিপটা ফেসে যায় এবং তাদের মধ্যে যেসব ক্রু মেম্বার থাকে, মাকড়সাটা হয়তো ওই স্পেসশিপের যে খাবার সেই খাবারও খায়, আবার এইসব ক্রু মেম্বারদের ভেতরে যে তোমার নিউট্রিশন রয়েছে বা শক্তি রয়েছে, রক্ত রয়েছে, এগুলো খেয়ে বেঁচে থাকে। তবে সে কাউকে একেবারে মেরে ফেলে না, আস্তে আস্তে মারে, কারণ একবারে মারা গেলে দেহটা পচে যেতে পারে। আর এই কারণে সে মানুষকে বাঁচিয়ে রেখে আস্তে আস্তে তাদের শরীর থেকে নিউট্রিশন নেয়। তবে মানুষকে এতদিন বাঁচিয়ে রাখা তো নর্মালি পসিবল নয়। তো এই জন্য সেই মানুষদের ব্রেনে এমন কিছু স্বপ্ন দেখায়, মানে ওর ব্রেনে যা রয়েছে সেইটাই ওকে সুন্দর করে দেখায়, যাতে একটা ফেক রিয়েলিটি তৈরি হয় এবং মানুষ আনন্দ করে ওই ক্রায়োস্লিপেও বেঁচে থাকবে। মানে এখানের থিমটা অনেকটা ম্যাট্রিক্স সিনেমার মতো। আর এখানে ওই এলিয়েনটা, গ্রেটা তো অবশ্যই নয়, তবে টমের মাথায় যেহেতু গ্রেটা ছিল এ কারণে গ্রেটা সে ওর সামনে এসেছিল, কারণ থম সবসময় একটা অনুশোচনায় ভুগত যে আমি 4 বছর আগে গ্রেটাকে ছেড়ে এসে ভুল করেছি। আর এই মাকড়সাটার পাওয়ারই হচ্ছে তোমার ব্রেনের সব খবরও জানতে পারে। আর এ কারণেই থমকে ওই মাকড়সাটি গ্রেটাই দেখিয়েছিল। আর বাকি সব ক্রু মেম্বারদেরও হয়তো কোনো রিয়েলিটি বা কোনো একটা কিছু দেখানো হচ্ছিল, তবে সুজি আর থমের দুনিয়া তো আলাদা ছিল। তবে যখন
সুজিকেও টমের দুনিয়াতে আনা হয়, তখন ওদের দুজনের রিয়েলিটি কোলাপস করে। আর এর ফলে থম তো দেখছিল হচ্ছে তোমার গ্রেটাকে, কিন্তু সুজি তখন দেখছিল অন্য কাউকে, মানে সুজির যে জগতে সেই জগতে অন্য কাউকে দেখছিল, হয় মানুষকে বা কোনো প্রাণীকে। তবে থম তো গ্রেটার রূপেই দেখছিল, আর এই কারণে ওদের মতের অমিল হয় এবং সুজি গিয়ে কিন্তু গ্রেটার উপর অ্যাটাক করতে গিয়েছিল। তো যাই হোক, এই সিনেমার এন্ডিং কি হয়েছে এটা তো আমরা বুঝতেই পারছি। থম এমন একটা জায়গায় আটকা পড়েছে, ওখান থেকে বেঁচে ফেরা ইম্পসিবল। বাকি সবার যা হয়েছে ওগুলো তাই হবে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। এবং এই টাইপ সিনেমাগুলো, আই মিন নেটফ্লিক্সের যে ডেথ, লাভ অ্যান্ড রোবটস, এই টাইপের যে সাইফাই মুভিগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবে। এবং এই চ্যানেলে আমরা কয়েকটা সোলো মুভি আনবো, যেগুলো ডাইরেক্ট অ্যানিমেটেডও হতে পারে, আবার মনে করো জাদুর সিনেমা হতে পারে, যেগুলো আর কি ভালো লাগবে, যাতে আমাদের এই ভিডিওগুলো আমাদের অডিয়েন্সের বাইরেও পৌঁছায় এবং সেখান থেকে আমাদের নতুন কিছু অডিয়েন্স আসে, যারা আর কি গত 1 বছর 2 বছর ধরে ইউটিউবে ঢুকেছে। অ্যাজ এ নতুন অডিয়েন্স কিছু আমরা গ্র্যাব করতে পারি র্যান্ডম অ্যানিমেশনে। তো এই জন্য র্যান্ডম অ্যানিমেশনকে আমরা আগামী কয়েক মাসের জন্য অন্যভাবে সাজাতে চাচ্ছি। ওয়ান পিসের সিরিজ যদি চলে, ভালো মতো চলবে, কারণ ওয়ান পিসের সিরিজ চালানো অনেক ব্যয়বহুল। অনেকগুলো এপিসোড এক জায়গায় করতে হয়, যে ভিডিও এডিট করে তাকে অনেকগুলো এপিসোড দেখতে হয়, যে স্ক্রিপ্ট লেখে তাকে অনেক কিছুই করতে হয়। তো সবকিছু মিলে ওটার ব্যয়বহুল একটা প্রজেক্ট। তো চাইলেও অনেক সময় অনেক কিছু করার থাকে না। চ্যানেলটা আগের মতো অবস্থায় নেই। তো এই জন্য আমরা চেষ্টা করছি যে চ্যানেলটাকে কোন ভাবে নতুন করে আনা যায় অন্যরকম ভাবে। আর তুমি যতই আমাকে জ্ঞান দাও, জমুক সিরিজ শুরু করেন, চ্যানেল ভিউয়ার্স, ভাই চ্যানেল আমার, এই চ্যানেলের জন্য আমার যে মায়া লাগবে ওটা তুমি বুঝবা না। তোমরা সুইচ করতে পারবে যে কোনো চ্যানেলে, বাট আমি তো চেঞ্জ করতে পারবো না। তো এখানে কোনোভাবে এই চ্যানেল সেই অবস্থায় নেই যে সিরিজ চালু করলে চলবে, যে সিরিজই আনি না কেন। তো এই চ্যানেলকে এখন ভিন্ন কোনো কিছুই করতে হবে, যাতে নতুন কিছু অডিয়েন্স গ্র্যাব করতে পারে। আর এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অ্যানিমেটেড সোলো সিনেমা আমরা আনবো, প্লাস তোমার যে জাদুর টাইপের সিনেমা রয়েছে, ফর এক্সাম্পল দ্য হবিট টাইপের সিনেমা, লর্ড অফ দ্য রিংস টাইপের সিনেমা, কিংবা তোমার পার্সি জ্যাকসন টাইপের সিনেমা, কিংবা ওজ দ্য কি যেন ওজ জাদুকরের নামে যে সিনেমাগুলো রয়েছে, এই টাইপ ইন্টারেস্টিং যে সিনেমাগুলো রয়েছে, সেই ধরনের সিনেমাগুলো এনে চ্যানেলকে একটু চাঙ্গা করবো। বা চাইনিজ যে তোমার ফ্যান্টাসি টাইপের সিনেমা, যেগুলো অনেকদিন ধরে দেখা হয় না, ওই টাইপ সিনেমাগুলো এনে প্রথমে আমরা চ্যানেলটাকে 1 বছর চালিয়ে চাঙ্গা করবো। চাঙ্গা হলে যখন 20,000 30,000 আমরা নতুন অডিয়েন্স আনতে পারবো, যদি আল্লাহ চায়, তাহলে তখন আমরা যে কোনো কিছুই চালাতে পারবো। কারণ দেখো, র্যান্ডমলি আমরা অডিয়েন্স কোনোভাবে গ্র্যাব করেছিলাম বলেই এরপর স্যাভেজে ফ্রি ফায়ার আনতে পেরেছিলাম সেই অডিয়েন্স, এরপর অ্যানিমেশন সিরিজ আনতে পেরেছিলাম সেই অডিয়েন্স গুলো। কিন্তু আমাদের অডিয়েন্স গুলো বেশিরভাগই ব্যস্ত হয়ে গিয়েছে, পুরনো হয়ে গিয়েছে। এই জন্য আমাদের নতুন যারা অডিয়েন্স রয়েছে, যারা বেশিরভাগ সময় মোবাইলে স্পেন্ড করে, তাদেরকে ধরার জন্য আমাদের এই সিদ্ধান্তগুলো নিতে হবে আর কি। তো আমরা যদি আমাদের প্রয়োজনে ওয়ান পিস বন্ধ করে দেই, মানে ভিউ না হলে তো বন্ধ করতেই হবে, তো সেই ক্ষেত্রে তোমার মন খারাপ করো না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।